ওনাকে জীবনের শেষ পর্যায়টা জেলেই থাকতে হবে। উনি এবং ওনার প্রিয় ভাইপো নাকে যাই আছে, এদের দুজনকে জেলেই জীবনটা কাটাতে হবে। খোলা আকাশের নিচে এরা থাকতে পারবে না। বেইমানির একটা সীমা থাকা উচিত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি 21শে জুলাই যদি কালীঘাটের রাস্তাতেও করতে যান, 200-র বেশি লোক হবে না। উনি এক্সপোজড হয়ে যাবেন। এই খোকা বাবুর সঙ্গে তো ওই অপরাধীরাই থাকবে, শেখ শাহজাহান, জাহাঙ্গীর, কি শওকত, এই লোকগুলো তো থাকবে, দেবরাজ। তো এদের জন্য যদি উনি কান্নাকাটি করেন, উনি তো খুব চিৎকার করতেন গলার শির ফুলিয়ে, আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, মাথা ঝোঁকাবো না। আর ওনার ডায়লগটাই তো ওই কি নাম, পুষ্পা, জাহাঙ্গীর দিয়েছিল, কান ধরে তো টেনে এনেছে, ওনাকেও কান ধরে জেলে ঢোকানো হবে। অপেক্ষা করুন, আইনের হাত অনেক লম্বা, আইনের হাত ঠিক কান অব্দি যাবে, ঘাট ধাক্কা দিয়েও ঢোকাবেন। পিসি এখন একটাই গান গেয়ে যাচ্ছেন, ভাইপো একটা গান গেয়ে যাচ্ছেন, হেসে নাও দুদিন বইতো নয়। সময় এসে গেছে, দুজনকেই যেতে হবে। ষড়যন্ত্র, হত্যার ষড়যন্ত্র, বৃহত্তর হত্যার ষড়যন্ত্র, সবকিছুতে ফাঁসবে। দীপাঞ্জন দা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ওনার নাকি সংগ্রামী লগ্নে জন্ম হয়েছে, তাই যতদিন উনি বাঁচবেন এই সংগ্রামী লগ্ন থেকে লড়াই করবেন। আপনি এরকম লগ্ন কিছু শুনেছেন নাকি এর আগে? এখন তো এই কি রচনা, নির্বাচনা, হোয়াট এভার, আরবান, কি আরবান হাতে থাকার জন্য যিনি গর্বিত, তারাই বিশ্বাস করছেন না। একসময় দিদি দিদি করে ঘুরেছেন, উনি আবার সংগঠন কি শেখাচ্ছেন। দেখুন, ইতিহাস বলে যে, এটা ইতিহাসের মধ্যেই লেখা রয়েছে, ইতিহাস সাক্ষী দেয়, হিটলার যখন আত্মহত্যা করে, জার্মানি যখন হেরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, লক্ষ লক্ষ মানুষের হত্যার দায় চাপে কিন্তু হিটলার তো মারাই গেছেন, কিন্তু বাকি যারা যুদ্ধবন্দী ছিলেন, হিটলারের একান্ত সহযোগী, যারা এই মর্মান্তিক নারকীয় অত্যাচার চালিয়েছিলেন, নুরেমবার্গ ট্রায়ালে তারা সবাই এক বাক্যে সেই কথাগুলো বলেছে, যেটা এখন চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, বাবি হাকিম বলছে, এরা যারা বলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কারণ ওরাই বলে যে আমরা মুখ খুলতে পারিনি হিটলারের ভয়, আর এরা বলছেন আমরা মুখ খুলতে পারিনি বাংলার হিটলারের ভয়। তো এইগুলোকে আমরা গুরুত্ব দেই না। এরা প্রতিকটা মানুষ তৃণমূলের, তারা নিজেরা অপরাধী, ভয়ঙ্কর ভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন, সরাসরি দুর্বৃত্তায়নে মদত করেছেন, জড়িত ছিলেন। এরা এখন এই সমস্ত বলে পিঠ বাঁচানোর চেষ্টা করছে, তাতে লাভ হবে না। প্রতিটি দুর্নীতির গোড়ায় এরাই, এদের সবার কোমরে দড়ি পড়বে এবং জেলে যাবে। চন্দ্রিমা ভট্টাচার্য আপনি বলছেন রীতিমতো ভীত হয়েছেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য কোমরে দড়ি পড়ার ভয় আজকে এই কথা বলছে। অবভিয়াসলি, আমি একটি নাম বলছি না, যতজন যারা বিদ্রোহী হয়েছে তারা জানে যে আমাদের মুক্তির উপায় নেই, এইসব বলে ভারতীয় জনতা পার্টি বা এই আমাদের নতুন বাংলার যে নতুন বাঘ, আমাদের যে সেনাপতি মাননীয় শুভেন্দু অধিকারী, উনি দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এবং উনি ওখান থেকে 1 ইঞ্চিও সরবেন না। এরা যা বলছে বলুক, এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে, প্রত্যেকে যারা দোষী প্রমাণিত হবে কোমরে দড়ি পড়বে, জেল যাত্রা সুনিশ্চিত। সেই ভয়ে এরা দিশাহারা হয়েছে। আপনি দেখবেন রোজ একটু একটু করে ওই কালীঘাটের পচা নর্দমার পাড় ভাঙছে, আরো ভাঙবে। লোগো, টাকা, কার্যালয় সঙ্গী সবই তো গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এক ঘরে, ঋতব্রতর ঘরে মানে নব, চন্দ্রিমা, অনুগতরা একে একে সবাই বিক্ষুব্ধ। পিসির কাছে কি থাকবে, শুধু ভাইপো? না, ওই যেরকম যেখান থেকে শুরু করেছিলেন, এটা সবারই ক্ষেত্রে তাই হয়। যেখান থেকে যত স্বৈরতান্ত্রিক লিডার রয়েছে পৃথিবীতে, কর্নেল মুয়াম্মার গদ্দাফিকে নর্দমায় লুকিয়েছিল মুয়াম্মার গদ্দাফি, যে আমেরিকাকে চ্যালেঞ্জ করত, সেই গদ্দাফিকে নর্দমা থেকে বার করে এনে খুঁচিয়ে মেরেছিল। সাদ্দাম হুসেনেরও তাই পরিণতি হয়েছে, ইদি আমিনেরও তাই হয়েছে, তো আমাদের বাংলার দিদি আমিনেরও তাই হবে। কিন্তু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ কোনো ডিক্টেটর পরিচালিত রাজ্য নয়, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইন অনুযায়ী হবে এবং মমতা ব্যানার্জির সেই পরিণতি হবে। আমি তো আশা করছি, স্বপ্ন দেখছি এবং আমার বিশ্বাস, আমার যুক্তি দিয়ে, যে ওনাকে জীবনের শেষ পর্যায়টা জেলেই থাকতে হবে। উনি এবং ওনার প্রিয় ভাইপো নাকে যাই আছে, এদের দুজনকে জেলেই জীবনটা কাটাতে হবে।
খোলা আকাশের নিচে এরা থাকতে পারবে না। দীপাঞ্জন দা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ওনার নাকি সংগ্রামী লগ্নে জন্ম হয়েছে, তাই যতদিন উনি বাঁচবেন এই সংগ্রামী লগ্ন থেকে লড়াই করবেন। আপনি এরকম লগ্ন কিছু শুনেছেন নাকি এর আগে? ওনার কথা বলতে গেলে তো ইতিহাস বলতে হয়। দেখো, একটা কথা ভুলে গেলে চলবে না, উনি একজন মহিলা। একজন মহিলাকে আমি সম্মান করতে বাধ্য, এবং বয়স্ক মহিলা, সিনিয়র সিটিজেন। উনি ভুলভাল আবল তাবল পাগল ছাগলের মতো কথা বলছেন, সেটা উনি বলুন, ওটা ওনার চিরকালের স্বভাব। কিন্তু ওনার এই সমস্ত কথার কোনো যুক্তি নেই, আর এই সমস্ত গল্প দেওয়ার তো কোনো সময় নেই। এখনো তো ওনার দলের লোকরা যেখানে যেখানে ডিম খেয়েছে, তারপরে তো উনি কি সব বলছিলেন, হাট্টিমা টিম টিম, তাদের মাথায় পরে ডিম। এটা ভাবা যায়? নিতান্ত মস্তিষ্ক বিকৃতি না হলে তবু মানসিক চাপটা তো ভাবছো। উনি তো দেখতে পাচ্ছেন নিজে জেল যাত্রা করছেন, সঙ্গে ভাইপো, এবং উনি খুব ভালো করে জানেন যে এখন ওনার সঙ্গে ওই চারজন রয়েছে, আমি তুমি সে ও তাহারা। এই চারজনকে নিয়ে উনি কি সংগ্রাম করবেন সেটা দেখার জন্য বসে রয়েছি। পাগলের প্রলাপ। উনি অসুস্থ মানসিকভাবে, শারীরিকভাবে। 72-73 বছর বয়স হয়েছে। ওনার আত্মার আরো সুখী হোক, উনি যে কটা দিন আছেন নিজের খুশিতে থাকুক, কবিতা টবিতা বলুন। কারণ এরপর জেল যাত্রা যখন হবে তখন মিডিয়ার বোম কিন্তু ওই অব্দি পৌঁছাবে না। এখন যা বলার বলে নিচ্ছে, বলতে দিন। দীপাঞ্জন দা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবার বার্তা বার্তা দিতে দেখা গেল প্রথমবারের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্যত বললেন, আপনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু আপনিও একসময় তৃণমূল করতেন, 3-4 বছরে সাধু হয়ে গেলেন। মনে রাখবেন, আপনাকে অনেক দায়িত্ব দিয়েছিলাম, আপনার হয়ে প্রচারেও আমি গিয়েছিলাম, যদিও আমি তার কৃতিত্ব নিচ্ছি না। কিন্তু একদম শুভেন্দু অধিকারীকে বার্তা, কি বল? না না, এটা দেখো, আমি ওনার কোনো জিনিসকেই ভালোভাবে দেখি না। কারণ ওনার যে মানসিকতা, উনি যেরম ধরনের ওনার রাজনৈতিক বিশেষত্ব, ওনার কোনো কথাকেই আমরা সিরিয়াসলি নেই। ওনার দয়ায় মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী। ওই ঢাকার কুর্তিদের মতো বলতে হয় যে শুনলে ঘোড়ায় হাসবো। তো এখন আমি তো আর দেখতে যেতে পারছি না যে ঘোড়া হাসছে কিনা। ঠিক আছে, না, উনি ওনার ভাইপোকে নিয়ে সুখে থাকুন। ওনার যা ইচ্ছা বলার, ওনার এখন বিভিন্ন রকম চাল চালছেন, ভাবছেন ইমোশনাল ব্ল্যাকমেল করবে, লাভ হবে না। ওনার প্রতিটি অন্যায়, অভয়া থেকে শুরু করে প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, এবং জেলে উনি যাবেনই নিশ্চিতভাবে। বেইমানির একটা সীমা থাকা উচিত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বল? উনি নিজে বেমানি করেননি, ইতিহাস মনে করিয়ে দেব। ওনার সঙ্গে তৃণমূলের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, অজিত পাজার সঙ্গে কি করেছেন, পঙ্কজ ব্যানার্জির সঙ্গে কি করেছেন, যারা যারা ওনার সংস্পর্শে ছিলেন, যারা যারা ওনার জন্য, ওনার দলের জন্য জান প্রাণ দিয়েছিলেন, সেই মানুষগুলোর সঙ্গে বেইমানি করেননি। রাজীব গান্ধী নর্দমা ওই কালীঘাটের পচা নালা থেকে তুলে নিয়ে কোথায় পৌঁছিয়েছিল? কংগ্রেসের সঙ্গে বেইমানি করেননি। দিনের পর দিন তো উনি রাহুল গান্ধীকে বসন্তের কোকিল থেকে যা পেরেছে তাই বলেছে, আবার এখন গিয়ে রাহুল গান্ধীর পা ধরতে গেছে। ওনার কোনো মূল্যবোধ নেই। ওনার জীবনে এখন একটাই লক্ষ্য, যদি আরো কিছুদিন আমি খোলা আকাশের নিচে থাকতে পারি, তার জন্য যা যা বলার বলে যাচ্ছে, তা কোনো লাভ হবে না। বাংলার মানুষ একদমই গুরুত্ব দিচ্ছে না ওনাকে। ওনার রাজনৈতিক জীবন শেষ। দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সামনে 21শে জুলাই, সেই 21শে জুলাই প্রসঙ্গে তিনি বলছেন যে 21শে জুলাই শহীদ স্মরণ হবে, পুলিশ অনুমতি দেয়নি। ভাবুন, তৃণমূলের অনুষ্ঠান বন্ধ করতে অগস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। কেন করছেন এসব? সরকারকে প্রশ্ন তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিকশায় দাঁড়িয়ে হলেও 21শে জুলাই পালন হবে, আপনারা ট্রেনে বাসে আসতে দেবেন না, আমি সব কারসাজি জানি, কিন্তু হৃদয় যখন নাড়া দেয় কোনো বাধাই বাধা হয় না। 21শে জুলাই হবে, কোনখানে হবে সেটা পুলিশের কাছে অনুমতি পেলে জানিয়ে দেবো। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম, থাকবো, যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো, কর্মীদের জন্য বাঁচবো। কি বলবো? ওনার যদি এতই কনফিডেন্স, উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার জন্য কেন সেনার কাছ থেকে অনুমতি চাইছেন? আবার সেই সেনা যেখানে 200 সেনা নাকি ওনাকে দেখে একবার দৌড়ে পালিয়ে গিয়েছিল। তো যান, এখন দেখো, উনি খুব ভালো করে জানেন যে ব্রিগেডে বা কোথাও তো সম্ভাবনাই নেই। 21শে জুলাই যদি কালীঘাটের রাস্তাতেও করতে যান, 200-র বেশি লোক হবে না। উনি এক্সপোজড হয়ে যাবেন যে বাংলার মানুষ, সে মানে সাধারণ মানুষ তো ছেড়ে দিন, যারা তৃণমূলকে ঘৃণা করে তাদের কথা ছেড়ে দিন, কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে ওনার তৈরি করা তৃণমূলও নেই।
এই জন্য যেরকম ভাবে চাইছেন যাতে সভাটা না করতে পারেন এবং পশ্চিমবঙ্গের সরকারকে উনি দোষারোপ করতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে দোষ দিতে পারেন, ও সারা জীবন তাই করেছে। তো ওই মানুষকে নিয়ে আমাদের মন্তব্য করাটা বাতুলতা। উনি বাতুলের মতো প্রলাপ করছেন, করতে দিন, বয়সের কথা ভাবুন, ক্ষমা ঘেন্না করে দিন। উনি জানেন আমি মিটিং করলে 200-র বেশি লোক হবে না। এবারে কার্যত বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসেছে এবং তিনি অভিযোগ করছেন যে একটা সরকার যেভাবেই আসুক, আমরা ভাবলাম একটা নতুন সরকার এসেছে, তারা কাজ করুক, কিন্তু কাজের বদলে সুস্থ মানুষকে অসুস্থ করা হচ্ছে, আমাদের কর্মীদের নানা রকম মামলা দিয়ে লকআপে পোড়া হচ্ছে, অনেক সাধারণ মানুষ তৃণমূল কর্মী আজ ঘর ছাড়া। কি বলবো? ভুলে গিয়েছেন 2021-এর নির্বাচনের পর কি লাগাম ছাড়া অত্যাচার নেমে এসেছিল পুরো বাংলা জুড়ে। আমাদের ভারতীয় জনতা পার্টির 350-র উপর কর্মীকে হত্যা করা হয়েছিল। হাজার হাজার ছেলেদের মেয়েদের তারা গাঁজা কেস দিয়ে ঢুকিয়েছিল। ওনার যেই লালিত পালিত গুন্ডাগুলো, শেখ শাহজাহান থেকে ওই বীরভূমের কেসটা, বালু থেকে শুরু করে সুজিত বোস, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে কে নয় যারা লাগাম ছাড়া অত্যাচার করেছে, তারা কি করেছিল সেই হিসাবে আপনি একবারও 2021-এ কোনো ফুটেজ দেখাতে পারবেন যেখানে মমতা ব্যানার্জি তার নিন্দা করেছেন এই গুন্ডামির? হাজার হাজার লোককে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল। আর এখানে বারংবার আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারংবার কর্মীদের সতর্ক করে দিচ্ছেন যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আইন যদি নিজের হাতে তুলে নেন, এবং আমরা করতে দিচ্ছি না। আমাদের এখানে একটা ঘটনা ঘটেনি আমার উত্তরপাড়া বিধানসভায়, তার মানে এই নয় যে তৃণমূলের প্রতিটি কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক, আজকের সাংসদ, একটাকেও আমরা ছাড়বো না। এদের শেষ দেখে ছাড়বো। দুর্নীতি যেখানে হবে মাটি খুঁড়ে বার করব, জেল যাত্রা নিশ্চিত করব, কিন্তু আইন আমরা তুলে নেব না। কারণ আমাদের দুটো বেসিক ব্যাপার কি জানো তো, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার নাম ডক্টর মমতা ব্যানার্জি, আর ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। এই দুই ডক্টরে তো পার্থক্য আছেই। একজন কলকাতার ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, আর তৃণমূলের ডক্টর ব্যানার্জি ইস্ট জর্জিয়া থেকে নকল ডিগ্রি পাওয়া, সে যার অস্তিত্ব নেই। তো এই ডক্টরের যে পার্থক্য, সেই পার্থক্যই তো তৃণমূলের সঙ্গে ভারতীয় জনতা পার্টি। এবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বিজেপির সংগঠনকে নিশানা করে বলছেন যে বিজেপির কোনো নিজস্ব সংগঠন নেই, অর্থাৎ আপনাদের কোনো সংগঠন নেই। আইসি কে দিয়ে ব্লক সভাপতির কাজ করাচ্ছেন আপনারা, পুলিশ সুপারকে দিয়ে জেলা সভাপতির কাজ করাচ্ছেন। প্রায় 2,46,00,000 মানে 46 লক্ষ যে লক্ষ্মীর ভান্ডার পেতেন, আজকে 1.5 কোটির ওপর মা বোনের নাম কেটে দিয়েছেন আপনারা। তিনি বলছেন আমি শুনছি, তারা হাহাকার করছে। ভালো করে সরকারটা চালান, এইটুকুই বলবো সরকারের উদ্দেশ্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি মাথা নত করবো না, আমার দলও মাথা নত করবে না, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবো? ওনার ওনার আমি জানি না, ওনার ভাইপো তো একটা আছেই, দুর্বৃত্ত এবং দুর্বৃত্তদের শিরোমণি, শট চূড়ামণি। আর একটা আছে না ওনার ভাইপোর ভাইপো, ওই কি জাহাঙ্গীর, ডায়লগ দিয়েছিল পুষ্পা সর নেই ঝুঁকাতা হ্যায়, ও নেপাল থেকে কান ধরে নিয়ে আসা হয়েছে। তো উনিও যে বলছেন স্বর ঝুঁকাবেন না, আইনের যখন হাত পড়বে না ওনাকেও কান ধরে আইন কিন্তু জেলে ঢোকাবে। আর ওনার কাছ থেকে শিখতে হবে বিজেপির সংগঠন কি। ওনার কোনো ধারণা আছে সংগঠন কাকে বলে? তার জন্য তো নিজের সংগঠন রাখতে পারছেন না। ভারতীয় জনতা পার্টিকে যদি শিখতে হয় সংগঠন কাকে বলে, এর থেকে দুর্ভাগ্যের হয় না। এবং ওনার কথা উনি নিজেই বিশ্বাস করেন না। ওনার রাজনীতি, ওনার পার্টির একটা লোকও তো বিশ্বাস করে না। ওই আরেকজন আছেন যাকে দিনের বেলা চেনা যায়, রাত্রের বেলা চেনা যায় না, জল পুলিশের আন্ডারে থাকে। আমার মনে হয় না সে ছাড়া আর কেউ। এখন তো ওই কি রচনা, নির্বাচনা, হোয়াট এভার, আরবান কি আরবানাতে থাকার জন্য যিনি গর্বিত, তারাই বিশ্বাস করছেন না। একসময় দিদি দিদি করে ঘুরেছেন উনি, আবার সংগঠন কি শেখাচ্ছেন আমাদের। আচ্ছা, দেবরাজ চক্রবর্তী একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী একটা সময়, সেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের তদন্তে একটি সিট গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সিটের নেতৃত্বে রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার। তদন্ত নেমেই সিটের তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে বেশ কিছু তথ্য। সূত্রের খবর, দেবরাজের বাড়ি থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে, কিন্তু মোবাইলের চ্যাট আগেই ডিলিট করা হয়ে গিয়েছে বলে খবর। কাউকে আড়ালের চেষ্টা করছেন কি দেবরাজ চক্রবর্তী? সমাজ মাধ্যমে ছোট ভাইপো বলছে কেন সবাই দেবরাজ চক্রবর্তী? খুব একটা লাভ হবে না, কারণ টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে, ও ডিলিট করা গেল, উদ্ধার করার চেষ্টা চলছে, হয়েও যাবে।
আর ওনাকে ছোট ভাইপো বলা হবে না ওই হাফ প্যান্ট পরা যে জালি এমবিএ ডিগ্রিধারী তাকে বড় দেবরাজ বলা হবে, সেই নিয়ে বিতর্ক হতেই পারে। শুধু দুর্নীতি বা প্রতারণা ছেড়ে দিন, আমি অন্তত খুব অবাক হব না যদি বেশ কিছু হত্যার অভিযোগ বা হত্যার ষড়যন্ত্রের অভিযোগও ওর সঙ্গে জড়িয়ে যায়। কারণ এর ইতিহাস, এর তথ্য তো দেবে রাজার হাট। এ ব্যাপারে তো তরুণজ্যোতি তেওয়ারি আমাদের যে মাননীয় বিধায়ক ওখানকার, তো অনেক কথা বলছেন। ওনার স্বামী লুট তরাজ প্রতারণা হত্যা ষড়যন্ত্র ডাকাতি গুন্ডামি সব করেছেন। আর ওনার স্ত্রী কি কি করেছেন বা অতীতে তো আমরা সেগুলো তো আসছে এখন বাজারে, যে রিয়ালিটি শোতে কি কি হতো কি হতো না। এ নোংরা ফ্যামিলি, এদের নিয়ে আর কি কথা বলবো। ডিম বেগুন এসব খেয়ে এবার কলকাতা হাইকোর্টে মহুয়া মৈত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা। বিজেপিকে তুলনা মহুয়া মৈত্রের, বেগুনের বাচ্চা বলে আপনাদেরকে বলা হচ্ছে, কি বলবে? যে মহিলা সংসদ থেকে বহিষ্কৃত হয়, যে মহিলা সাংবাদিকদের বলেন 2 টাকার সাংবাদিক, তার প্রশ্নের কি উত্তর দেবে? বিদেশি ব্যাংকে চাকরি করলে কি লোকে শিক্ষিত হয়? ওনার থেকে অনেক অনেক বেশি শিক্ষিত আমাদের আশা করবে। যান গিয়ে দেখে আসুন কথা কিভাবে বলতে হয় মানুষের। ওনার নিজের এলাকায় তো ওনার লোকজনরাই, তৃণমূলের লোকজনরাই ওনার ডাকা মিটিং এ আসে না। ওখানে যদি ওনাকে কেউ বেগুন বা ডিম মেরে থাকে, সে তো ওনার দলের লোকেরাই মেরেছে। আর জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি ওখান থেকে ভিডিও করেছেন। এসব গল্প দিয়ে বিজেপিকে দোষারোপ করে লাভ হবে না, নদিয়ার মানুষ জানে। একের পর এক ঘনিষ্ঠ নেতা গ্রেফতার। ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিৎকার, যে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তার অফিসের সঙ্গে যুক্ত, তার ঘনিষ্ঠ মহলের সঙ্গে যুক্ত কয়েকজনকে তুলে নিয়েছে ইতিমধ্যেই পুলিশ। দেবরাজ বা অন্য কারো নাম তিনি উল্লেখ করেননি অবশ্য। এসটিএফ ও সিআইডির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, গত 2 সপ্তাহে সিআইডি এবং এসটিএফ কোনো নোটিশ না দিয়ে, কোনো আইন না মেনে 25 জন এমন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন বা তুলে নিয়ে গিয়েছেন যারা তার ঘনিষ্ঠ বা তার অফিসের সঙ্গে যুক্ত। খুব স্বাভাবিক। তুমি কি করে আশা করছো যে দাউদ ইব্রাহিমের যারা ঘনিষ্ঠ তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক বা অন্য কোনো প্রফেশনে খুব মহান লোক হবে? দাউদ ইব্রাহিমের সঙ্গে তো গ্যাংস্টাররাই থাকবে। সালিম লাংড়া, ছোটা রাজন, এই যে লোকগুলো, আবু শাকিল, এগুলো তো দাউদের সঙ্গেই থাকবে। তো এই খোকা বাবুর সঙ্গে তো ওই অপরাধীরাই থাকবে। শেখ শাহজাহান, জাহাঙ্গীর, কি শওকত, এই লোকগুলো তো থাকবে, দেবরাজ। তো এদের জন্য যদি উনি কান্নাকাটি করেন, উনি তো খুব চিৎকার করতেন গলার শির ফুলিয়ে, আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, মাথা ঝোঁকাবো না। আর ওনার ডায়লগটাই তো এই কি নাম, পুষ্পা, জাহাঙ্গীর দিয়েছিল। কান ধরে তো টেনে এনেছে, ওনাকেও কান ধরে জেলে ঢোকানো হবে। অপেক্ষা করুন, আইনের হাত অনেক লম্বা, আইনের হাত ঠিক কান অব্দি যাবে, ঘাট ধাক্কা দিয়েও ঢোকাবেন। আমাদের একটা কথা বলছেন দীপাঞ্জন দা, যে এই যে তার ঘনিষ্ঠ লোকেদেরকে গ্রেফতার শুধু করা হয়নি, আর রীতিমতো তাদের ফোন ট্যাপ করা হচ্ছে, সরকার তাদের ফোন ট্যাপ করছে, পরিবারের মহিলা সদস্যদের হেনস্থা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কি বলবো? খোকাবাবুকে বলে দেবেন, আমি ব্যক্তিগতভাবে দীপাঞ্জন চক্রবর্তী প্রায় 5 বছর আমার ফোন ট্যাপিং করতো কলকাতা পুলিশ, 5 বছর। এবং নির্বাচনে যখন আমি দাঁড়াই তার 1 মাস আগে এসটিএফ কে হ্যান্ড ওভার করা হয়। এগুলো বার করব আমরা, কারণ ফোন ট্যাপ করা যে কত বড় অপরাধ এটা খোকাবাবু এবং তার পিসিমাকে আমরা বুঝিয়ে দেব। এখন এই সমস্ত কথা অপরাধীরা বলেই থাকে, যে অপরাধগুলো নিজেরা করেছে। এদের একটা মানসিকতা, যখন এদের মেরুদণ্ডটা ভেঙে যায় তখন ওই অপরাধগুলোই ওদের মুখ দিয়ে আগে বেরোবে, তাই বেরোচ্ছে। আপাদমস্তক অপরাধী। আমার তো মনে হয় না স্বাধীনোত্তর ভারতবর্ষে এইরকম অপরাধ মনস্ক কোনো ব্যক্তি ছিল। আমি চার্লস শোভরাজও এর কাছে ছোট। দেখা যাক আইনি লড়াই কি হয়। প্রশ্ন আপনার কাছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়, জেনেও চুপ করেছিলেন, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম মিডলম্যান তাপস মণ্ডল। তিনি বলছেন এই কথা। আপনি একজন মানুষের নাম করুন তো, যারা তৃণমূল থেকে বেরিয়ে এসেছেন, যারা বলছেন না দুর্নীতির কথা, এবং সবার তো আঙ্গুল ওই একটাই দিকে, পিসি আর ভাইপো। তো এটা তো মানে নতুন করে কিছু নয়। এবং বাংলার মানুষ আজকাল ব্রেকিং নিউজ দেখে কোনো মতেই তারা ঘাবড়াচ্ছে না, এবং চ্যানেলগুলো তো সব মাথার চাপড়াচ্ছে। কোনো ব্রেকিং নিউজে খুব একটা লাভ হচ্ছে না, কারণ বাংলার মানুষ এই ব্রেকিং নিউজ গুলো জানতো।
জানতো না শুধু বাংলার এক শ্রেণীর চাটুকার সাংবাদিক, একটি দুটি ছাড়া অধিকাংশ টিভি চ্যানেল যারা রাতোরাত জামা কাপড় বদলে ফেলেছে, গেরুয়া পরে ঘুরে বেড়ানোর চেষ্টা করছে। এছাড়া তো এরা জানতো, কিন্তু সাহসে কুলায়নি, কারণ ওই কলাটা মূলটা রূপোর চামচ চুরি করে আনলাম ইংল্যান্ড থেকে, শান্তিনিকেতনে ফ্ল্যাট বানালাম, হুগলি রিভার ব্রিজ অ্যাসোসিয়েট চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর, তাই হয়েছে। তো এই লোকগুলোকে নিয়ে আমার চিন্তা নেই। বাংলার মানুষ জানতে নতুন করে ব্রেকিং নিউজ কিচ্ছু হবে না, একটাই ব্রেকিং নিউজ হবে বা দুটো, একদিন পিসি আর একদিন ভাইপো একসঙ্গে বা আলাদা আলাদা ভাবে জেল যাত্রা করবে। বাংলা ব্রেকিং নিউজের জামানা শেষ। এখন উন্নয়নের জন্য ব্রেকিং নিউজ হবে যে 30,000 কোটি টাকার স্টিল ইন্ডাস্ট্রি আসছে বা 15,000 কোটি টাকার অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসছে, এগুলো হবে ব্রেকিং। পিসি ভাইপো ইতিহাসের আস্থা ঘুরে চলে গেছে। শেষ প্রশ্ন আপনার কাছে, মমতা এই যে আরজিকর আন্দোলন নিয়ে উত্তাল হয়ে উঠেছিল পশ্চিমবাংলা, আপনি নিজে বারংবার গর্জে উঠেছেন, বারংবার একাধিক প্রতিবাদ করেছেন। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি অভয়ার ভিসেরার নমুনা নষ্ট হয়েছিল। আরজিকর কাণ্ডে তো প্রকাশ্যে বিস্ফোরক তথ্য, এর আগে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনার একাধিক এভিডেন্স ট্যাম্পারিং এর বিষয়টা যেরকম সামনে এসেছিল, সেরকম আমরা দেখতে পেলাম যে রীতিমতো একজন ফরেন্সিক আধিকারিক এবার অভয়ার মাকে তিনি চিঠি লিখেছেন রীতিমতো, যে ভিসেরার নমুনা সেটা রাজ্যের ফরেন্সিক ল্যাবেই সেই ভিসেরার নমুনা নষ্ট করা হয়েছে, আর সে কাজ করার নির্দেশ নাকি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে সেই বদলে দেওয়া নমুনাই পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে। কি বলবেন? আমি একটা টেকনিক্যাল কথা, যে যখন বিশেষ করে ধর্ষণ এবং হত্যার যখন অভিযোগ আসে, দুর্নীতি, সেই তার তদন্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ টেস্ট, এক নাম্বার। নাম্বার টু, যে মেন সিমেন, সেটা যেগুলো পাওয়া গেছে সেগুলোকে অ্যানালাইসিস করে আসল অপরাধী অব্দি পৌঁছানো যায়। এবার সিমেন্ট যদি নেওয়া হলো, এবার সেটাকে প্রিজার্ভ করতে হচ্ছে, তার জন্য পার্টিকুলার টেম্পারেচারে ফ্রিজের মধ্যে রাখতে হয়। এখন মমতা ব্যানার্জির লোক বা সন্দীপ ঘোষের লোক, এই যে দুষ্ট চক্রের লোক, কিছু না, রাতের বেলায় 8 ঘন্টা ফ্রিজটা বন্ধ করে দেয়, সকালবেলা আবার ফ্রিজটা অন করে দিল। এই 8 ঘন্টায় যে টেম্পারেচার বদল হচ্ছে, কমপ্লিট চেঞ্জ হয়ে গেল, ওই সিমেন্ট থেকে কিচ্ছু বার করতে পারবে না। ফ্রিজেরাও তাই, এগুলো যে প্রিজার্ভ করা হচ্ছে, সে প্রিজার্ভ করার যে কেমিক্যাল সেটাকেই বদলে দিল। আর জানে যে কাল সকালবেলায় আসবে ভিসেরা রিপোর্ট নিয়ে, ভিসেরা নিতে, বদলে ফেলা হলো, ওই পুরো কেমিক্যালি চেঞ্জ করে দিল, টেম্পারেচার চেঞ্জ করে দিল। দেখো এখন বিস্তারিত তদন্ত হচ্ছে, এই জন্য এখন অনেক কথা টেকনিক্যালি আমি বলতে পারবো না, এই ব্যাপারে বলাটা সমীচীন নয়। তবে বাঁচবে না, এটা ঠিক। যারা এই ষড়যন্ত্রে রয়েছে বাঁচবে না, এটা আমি আবার বলছি, এটা আর্কাইভে রেখে দিও। কারণ আমি যেদিন ঘটনা ঘটেছিল, তারপরে 8ই আগস্ট আমি বলেছিলাম প্রত্যেক কটা লোকের নাম। আজ যে অভিযোগগুলো মমতার নামে উঠেছে, আমি প্রতি কটা কথা বলেছিলাম এবং বিভিন্ন চ্যানেলে এখনো রয়েছে, আমার কাছেও রয়েছে, কারণ আমি এগুলো সেভ করে রাখি। আমি লিখে দিতে পারি বাঁচবে না। কমিটি গঠন হয়েছে, যে কমিটি আরো হচ্ছে শক্তিশালী, একটু অপেক্ষা করো, দেখো যারা এই ভয়াবহ নৃশংসতম ঘটনার সঙ্গে জড়িত একটাও বাঁচবে না। এবং এই যে নতুন বিএনএস যেটা চালু হয়েছে, এটাতে কিন্তু খুব পরিষ্কার, ক্রিমিনাল কনস্পিরেসিতে যারা ইনভলভ প্রমাণিত হলে যে অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটিয়েছে তার যা শাস্তি, এদেরও যারা পার্টিসিপেট করেছে বা যারা কনস্পিরেটর তাদেরও সেই শাস্তি। এরা যেন ভুলে না যায়, সঞ্জয় রায়ের যা শাস্তি হবে এদেরও সেই শাস্তি হবে। সেই জন্য বলছি, পিসি এখন একটাই গান গেয়ে যাচ্ছেন, ভাইপো একটা গান গেয়ে যাচ্ছেন, হেসে নাও দুদিন বইতো নয়। সময় এসে গেছে, দুজনকেই যেতে হবে। ষড়যন্ত্র, হত্যার ষড়যন্ত্র, বৃহত্তর হত্যার ষড়যন্ত্র, সবকিছুতে ফাঁসবে।